আর লাস্ট স্টেপটা হচ্ছে প্রাইমারি সার্ভে, এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্ট, রাইট? এখন এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্টটা কি, তুমি এখন সব কিছু কপুরটা তুলে ফেলবা ওর, কারণ এরপর তো সেকেন্ডারি সার্ভে করবা না, তো তোমাকে তো সব কপুর বললে তো ইনজুরি দেখতে পারছো, সব কপুর সিস্টেমিক এক্সামিনেশনের জন্য তো লাগবেই। হ্যাঁ, তো সব পুরাটা নেকেড পারতে হবে পেশেন্টকে, হ্যাঁ। আর সব এক্সপোজার হচ্ছে সব কিছু বের করতে হবে। এর এনভায়রনমেন্ট হচ্ছে ওকে কোল্ড রুমে রাখা যায় না, ওর টেম্পারেচারটা মেনটেন হবে। হ্যাঁ, হাইপোথার্মিয়া ডেভেলপ না করার জন্য। হাইপোথার্মিয়া ইজ ভেরি ডেঞ্জারাস ফর ট্রমা পেশেন্ট। আমি তো অলরেডি তার যদি শকে থাকে এমনি তো পেরিফেরি সবই বডি কুল হয়ে যায়। ও যদি তুমি এসি রুমে আসা হাইপোথার্মিয়া হয়ে যায়, তা ওকে হাইপোথার্মিয়া লাগে, ও মরে যাবে। আমাদের যে ওটি ওরু এখানে তো ফুল অন এই ঠান্ডাতে, হ্যাঁ, তো তুমি তো তোমাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকে রাখতে হবে, আসল ব্যাপারটা বুঝছো, ট্রমা পেশেন্টকে, ঠিক আছে? এক্সপোজ কেন করতেছে? সবকিছু কোথায় কোথায় ইনজুরি দেখার জন্য, রাইট? এখন এক্সপোজ করার জন্য একটা ব্যাপার আছে, দিস ইজ লগ রোল ম্যানুভার, এটা জিজ্ঞেস করবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কি রকম হবে না, এক্সপোজ যদি তুমি স্পাইন এক্সপোজ করতে চাও, মানে তুমি পিঠে কোনো ইনজুরি আছে কিনা ট্রমা পেশেন্টকে, হ্যাঁ, তুমি কেমনে দেখবা, কেমনে এক্সপোজ করবে? আমার সার্ভাইকাল স্পাইন তো আগে প্রোটেকশন করতে হবে। হ্যাঁ, ওইটা তো তুমি করে ফেলছো এরবেতে, কলার প্যাক দিয়ে, কলার দিয়ে প্রোটেকশন করে, আমি তো এটা পড়ছি, রাইট? এখন যদি তুমি এই যে লাম্বার স্পাইনটা দেখতে চাও, পেশেন্ট এভাবে আছে, হ্যাঁ, তুমি ঘুরাবে না, ঘুরাইতে হবে না পিছনে দেখার জন্য, তুমি কেমনে ঘুরাবা? রোলিং করব, হ্যাঁ, লগ রোল বলে এটাকে, ঠিক আছে? এখন প্রথম লগ রোল করার জন্য কয়জন মানুষ রাখে? 4জন 3জন থেকে 4জন লাগে, রাইট? কারণ কি একজন তো একসাথে, সো তোমাকে উই হ্যাভ টু রোল দ্য পেশেন্ট এজ এ সিঙ্গল ইউনিট, রাইট? একজন রোল করলে তো স্পাইন বেন্ড হবে না, একটু, হ্যাঁ, তো বেন্ড হইলে যদি ফ্র্যাকচার থাকে অনস্টেবল, তুমি বেন্ড করে দিলে আর এরকম ছিঁড়ে যাবে, ওর স্পাইনাল কর্ডে কম্প্রেশন হওয়ার চান্স আছে না, তো আমরা স্টেবল ভাবে 3জন মিলে এইভাবে ছবিতে দেখাইছে। স্পাইনাল কর্ডে যদি আমার কম্প্রেশন হয় তাহলে ফার্স্ট কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? স্পাইনাল শকে চলে যেতে পারে, ফ্রেনিক নার্ভ ইনজুরি হয়ে যাবে, কজ ফ্রেনিক নার্ভের সাপ্লাই নাকি আমাদের ডায়াফ্রামে চলে যায়। ডায়াফ্রাম তো প্রথমত ওইখানে অনেক কিছু হইতে পারে। যদি লাম্বার স্পাইনে উইটা হয়ে যায়, তাহলে একটা জিনিস আছে স্পাইনাল শক। প্যারাস্থেসিয়া ডেভেলপ করতে পারে কিনা? হ্যাঁ, প্যারাস্থেসিয়া তো ডেভেলপ করে, এরকম প্যারাস্থেসিয়া, কিন্তু প্যারাস্থেসিয়া দিয়ে তো মারা যায় না, কিন্তু হঠাৎ করে মারা যায় কেমনে? যদি তুমি স্পাইনাল লাম্বার স্পাইন তুমি কম্প্রেস করে দাও, তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তো থোরাকো লাম্বার আউটফ্লো আছে না, তো যদি তুমি হঠাৎ করে লাম্বার স্পাইনে কম্প্রেস করো, তো লাম্বার আউটফ্লোটা চলে গেল, তখন তো প্যারাসিম্প্যাথিক আউটফ্লো আমার বেড়ে গেল। প্যারাসিম্প্যাথিক কি করে? তোমার ভ্যাসোডাইলেশন করে না, তো হঠাৎ করে ভ্যাসোডাইলেশন হবে, ব্লাড প্রেশার হঠাৎ করে কমবে, শকে চলে যাবে, পেশেন্ট মারা যায়, সো ভেরি ডেঞ্জারাস। তো তোমাকে লগ রোলটা হচ্ছে এটা। এখন লগ রোল করতে কয়জন লাগে? মিনিমাম 3 to 4 হ্যাঁ হ্যাঁ। আর লগ রোল কেন করতেছো? সো দ্যাট আমি একজন করলে স্পাইনটা টুইস্ট না হওয়ার জন্য, তো অনস্টেবল ফ্র্যাকচার হলে টুইস্ট হয়ে যায়, এটা লগ রোল। এখন এনভায়রনমেন্টে আমরা ওকে ওয়ার্ম ব্ল্যাঙ্কেটে রাখবো, কি করবো, রাইট? ও যেগুলা ব্লাড দিবা ফ্লুইড, ওইগুলা ওয়ার্ম করে দিবা, ঠিক আছে? ঠান্ডা ব্লাড দিবা না, ও তো এমনিই তো ব্লিডিং হচ্ছে, কুল শকে চলে গেছে, ফ্লুইড এগুলো গরম করে, হ্যাঁ, ওয়ার্ম আছে আর কি, ওর বিদেশে জানি না, ওদের ওয়ার্ম না করলে, কুল না হলে তুমি করবা আগে। থটা হচ্ছে যে তুমি ফ্রিজ থেকে তোলার সাথে সাথে দিবা না, ফ্রিজ থেকে তুলে 30 মিনিট বাইরে রাখবা, রুম টেম্পারেচারে। হ্যাঁ হ্যাঁ, অনেকে ক্ষেত্রে ওয়ার্মও করে আর কি, ঠিক আছে? কারণ কি ও এমনিই তো শক, তো কোল্ড জিনিস দিলে আরো শকে চলে যাবে না, রাইট? তো এটা মিনিমাইজ অননেসেসারি এক্সপোজার। একবার দেখার পর, রাইট, তুমি সবকিছু এক্সপোজার তুমি ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখবা। আমাদের তো এখানে মনে করে কি করে না জানি না, ঠিক আছে, কিন্তু ঢেকে রাখবো। এখন ঢাকে রাখতেছো কেন? কারণ কি ওকে আমরা হাইপোথার্মিয়াতে যাইতে দিব না। এখন হাইপোথার্মিয়াতে গেলে কি অসুবিধা হবে ও ট্রমা পেশেন্টের? কজ হাইপোথার্মিয়া এত খারাপ জিনিস কেন? আমরা এত ভয় পাচ্ছি কেন হাইপোথার্মিয়া নিয়ে? ব্লিডিং ম্যানিফেস্টেশন বেশি, এক্স্যাক্টলি, ব্লিডিং বেড়ে যায়। এখন কেন বেড়ে যায়? বিকজ অফ সামথিং কল ট্রমা ট্রায়াড অফ ডেথ। শুনছো ট্রায়াড অফ ডেথ? ও আচ্ছা, ট্রায়াড অফ ডেথটা কি এখান থেকে আসছে? হ্যাঁ, এখান থেকে আসে। এখন ট্রায়াড অফ ডেথে 3টা আছে জিনিস, ওই যে কোয়াগুলোপ্যাথি, অ্যাসিডোসিস, ফিচারসগুলো। হ্যাঁ, কোয়াগুলোপ্যাথি, অ্যাসিডোসিস আর লো বডি। হাইপোথার্মিয়া ইজ আ পার্ট অফ ট্রায়াড অফ ডেথ। এখন যে কোনো থেকে একটা জিনিস হইলে আরেকটা জিনিসকে ইনক্রিজ করে, ইটস লাইক আ ভিশিয়াস সাইকেল। এখন ধরো তোমার ব্লিডিং হচ্ছে, তুমি হাইপোথার্মিয়াতে চলে গেছো, এসি রুম আছে, when the body is in hypothermia, right? তাহলে তোমার যে ক্লটিং ফ্যাক্টর গুলো
আছে না ব্লাডে, ক্লটিং ফ্যাক্টর গুলো ভালোভাবে কাজ করে নাই। ইফ ইউর বডি ইজ টু কোল্ড দ্য ক্লটিং ফ্যাক্টর ডাজ নট ওয়ার্ক। তো ক্লটিং ফ্যাক্টর না করলে আরো ব্লিডিং হবে, ব্লিডিং হলে রক্ত তো আওয়ার ব্লাড কন্টেন্স হিট, তো ব্লিডিং আরো বেশি, রক্ত বেড়ে গেলে আবার তোমার বডি টেম্পারেচার আরো ফল হবে, তো এটা হলে আবার তোমার বডি টেম্পারেচার কমে যাবে। তো হাইপোথার্মিয়া লিডস টু কোয়াগুলোপ্যাথি, কোয়াগুলো লিডস টু ব্লিডিং, ব্লিডিং লিডস টু মোর হাইপোথার্মিয়া। ও মানে হচ্ছে আমার যদি একটা হাইপোথার্মিক স্টেটে থাকে তাহলে ক্লটিং গুলো ঠিকমতো হইতে পারবে না, আমার ব্লাড ক্লটিং সিস্টেমে ফেলিয়ার হবে, মানে ওই ক্যাসকেডই ঠিকমতো ডেভেলপ করতে আরো ব্লিডিং হবে, আরো হবে, ব্লিডিং যত বেশি হবে ল্যাকটিক অ্যাসিডের অ্যাকুমুলেশন তত বাড়বে। হ্যাঁ ব্লিডিং, এখন ব্লিডিং বেশি হওয়া মানে তো অক্সিজেনের স্যাচুরেশন কমতেছে। ভেরি গুড। তো ব্লিডিং বেশি হলে তোমার যে পেরিফেরি অর্গান আছে না ওখানে যাচ্ছে না, হ্যাঁ তো ওখানে অ্যানারোবিক রেসপিরেশন করবে, কারণ ব্লিডিং বেশি হলে অক্সিজেন তো কেউ নিচে যাচ্ছে না, ব্লাড সব চলে গেছে, তো অর্গান গুলাতে অ্যানারোবিক রেসপিরেশন হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস বেড়ে যাবে। এখন ল্যাকটিক অ্যাসিডোসিস বেড়ে গেলে ল্যাকটিক অ্যাসিডোসিস বেড়ে গেলে আবার কোয়াগুলোপ্যাথি হবে, রাইট? মানে when there is, ও আচ্ছা আচ্ছা, না আসলে এটা হচ্ছে পিছনেও চলে যায় উপরেও চলে যায়, বুঝছো? Vice versa. হ্যাঁ, they all like increase each other, বুঝছো? তো কোয়াগুলোপ্যাথি হলে, হাইপোথার্মিয়া হলে কোয়াগুলোপ্যাথি হয়, এটার অন্য হইলে ব্লিডিং বেশি হয়, ব্লিডিং বেশি হলে আরো বেশি কোয়াগুলোপ্যাথি হয়, রাইট? ওর যে কোয়াগুলোপ্যাথি হইলে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, কারণ ব্লিডিং বেশি হয়ে গেছে, রাইট? এখন ল্যাকটিক অ্যাসিডোসিস হলে অ্যাসিডোসিসের অবস্থায় ক্লটিং ফ্যাক্টর আরো কম কাজ করবে, অ্যাসিডোসিস এগেইন কজেস কোয়াগুলোপ্যাথি। সো দিস ইজ লাইক আ ট্রায়াড অফ দ্যাট, তিনটা জিনিস লাইক দে অল আর হেল্পিং ইচ আদার। তো এটা করলে রেজাল্টটা কি হয়, আরো ব্লিডিং বেড়ে যায়। অ্যাসিডোসিসও ব্লিডিং করতেছে, হাইপোথার্মিয়াও ব্লিডিং করতেছে, আর কোয়াগুলোপ্যাথি, এই দুইটা জিনিস হচ্ছে কোয়াগুলোপ্যাথি করতেছে, ব্লাড লস হবে, হ্যাঁ। সো আরো বেশি বেশি ব্লিডিং হবে। এটার জন্য এক্সপোজার এন্ড এনভায়রনমেন্ট লেখা আছে। এক্সপোজ তো করবা, কিন্তু ওর এনভায়রনমেন্টটাও মেইনটেইন করতে হবে, কোল্ড এনভায়রনমেন্টে রাখবা না, ওয়ার্ম করে রাখবা, ঠিক আছে? বুঝতেছো? So these are the two important এনভায়রনমেন্টের কথা তো তাহলে মাস্ট বলতে হবে, অনেক এক্সপোজার, হ্যাঁ শুধু এক্সপোজার বলে সরকার তাকায় থাকে, আর কি এক্সপোজার সাথে কি আছে বুঝছো? আমার একজন আইটেম ছিল, আমার সাথে একজন বন্ধু ছিল, ও তো শুধু এক্সপোজার, হ্যাঁ তো আমি তো বলি না কিছু, এক্সপোজার সাথে কি ছিল আমি বলছি স্যার এক্সপোজারের এনভায়রনমেন্ট, আচ্ছা তোমার আইটেম বাস চলে যাবো। আসলে এটা কত সিভিয়ার না, লাইক এনভায়রনমেন্টে চেক না করার কারণে ও হাইপোথার্মিয়া। হ্যাঁ তো অর্ধেক পড়লে অর্ধেক জ্ঞান হলো, আমি যখনই এনভায়রনমেন্ট বলবো না স্যার তখনই বলবে হোয়াট ইজ ট্রায়াড অফ ডেথ। হ্যাঁ এটা তো ওখানে চলে, ট্রায়াড অফ ডেথ চলে। যদি তোমাকে জিজ্ঞেস করে ট্রায়াড অফ ডেথ, এখন এটা সুযোগ, যদি তুমি কিছু পারো স্যারকে একটু ওইদিকে পুশ করবা, ঠিক আছে? কিন্তু এটা পারলে তো তোমার মার্কস বেড়ে যাবে না, কিন্তু অনেকে তো পারে না এটা, ঠিক আছে? তো এক্সপোজার এন্ড এনভায়রনমেন্ট, এক্সপোজার এন্ড এনভায়রনমেন্ট স্যার বলবা, ঠিক আছে? এখন যদি তোমার সুযোগ ভালো থাকে আর কি, তারপর স্যার বলে এনভায়রনমেন্ট কেন দেখবা, তারপর তুমি সুন্দরভাবে স্যার হাইপোথার্মিয়া হলে ট্রায়াড অফ ডেথ হবে বলে চুপ করবা। এখন ট্রায়াড অফ ডেথ জিনিস কি জিজ্ঞেস করে, এখন আস্তে করে স্যার ট্রায়াড অফ ডেথ এটা আমরা যেভাবে বলছি, এটা হইলে এটা হয় স্যার, এটা হইলে এটা হয়, এটা হইলে আবার এটা হয়, এটা সবকিছু হলে ব্লিডিং বাড়তেই থাকে স্যার, আরো পেশেন্ট খারাপ হয়ে যায়। এটা বলে তোমার সুন্দরভাবে বলবা না, তোমার এমনি মার্কস বেড়ে তোমার এমনি পাস করে পাঠাই দিবে, ঠিক আছে? সো এটা যদি ইফ ইউ আর লাকি, ঠিক আছে? যেটা জানো ট্রায়াড অফ ডেথ কিন্তু অনেক জায়গা থেকে আসতে পারে স্যার, বিকজ আমি ওই স্যার যে শকের নোট পড়ার সময় দেখছিলাম এটা ট্রায়াড অফ ডেথ। এখন বুঝছো তো ট্রায়াড অফ ডেথ কি জিনিস, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তাহলে আজকে এইটুকু, নেক্সট ক্লাসে আমরা টিউমার আর বিপিএসটা একটু দেখবো, টর্শন অফ টেস্ট একটু দেখি, হ্যাঁ? দ্যাট ইজ ইট। ইউরোলজি তো অনেক পড়া না? ইউরোলজিতে ভালোই পড়া আছে দেখি।